হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। আজকে আমরা ডব্লিউবিসিএস মেইনের জন্য ইন্ডিয়ান হিস্ট্রি থেকে স্ট্যান্ডার্ড লেভেলের কিছু এমসিকিউ ডিসকাস করব, যেটা আমাদের মেইনের প্রিপারেশনের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। একদিকে যেমন তোমরা অনেকগুলো টপিক জানতে পারবে, তার সাথে রিলেটেড মাইনর ডিটেলসগুলো জানতে পারবে, এবং তার সাথে সাথে তোমরা তোমাদের প্রিপারেশন লেভেলটা কিন্তু যাচাই করে নিতে পারবে এবং প্র্যাকটিস করে নিতে পারবে কোথায় তোমাদের ল্যাকিং হচ্ছে। ওকে, প্রথম আমাদের এমসিকিউ। আচ্ছা, ক্লাস স্টার্ট করার আগে বলে দিই, এমএইচ এডুকেশন ল্যাবের পক্ষ থেকে ডব্লিউবিসিএস মেইনের মক টেস্ট সিরিজ লঞ্চ করা হয়েছে। টোটাল 325টারও বেশি এখানে মক টেস্ট থাকছে, স্পিড টেস্ট থাকছে, ফুল টেস্ট এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে। কোর্সটা থাকছে একটা স্মার্ট র্যাঙ্ক, তোমরা ওখানে অ্যানালাইসিস করতে পারবে, র্যাঙ্ক থাকবে তোমাদের, এক্সপ্লেনেশন থাকবে অ্যান্সারের, আর টোটাল ভ্যালিডিটি থাকবে কোর্সের 12 মাসের। এখানে প্রাইসটা দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারছো। এবং টোটাল কোয়েশ্চেন্সের সংখ্যা যদি বলো তাহলে 8400টা কোয়েশ্চেন্স কিন্তু এখানে থাকছে। তো তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, চাইলে এই কোর্সটাতে এনরোল করতে পারো। তো চলো আমাদের ক্লাসে ফিরে যাচ্ছি। প্রথম কোয়েশ্চেনটা যেটা এখানে দেখতে পাচ্ছ তোমরা দেখো, এখানে কোয়েশ্চেনে জিজ্ঞেস করা হয়েছে, গান্ধীজি মহাত্মা গান্ধী যখন অ্যারেস্ট হয়ে গেছিলেন লবণ সত্যাগ্রহ বা সল্ট সত্যাগ্রহের সময়, তখন তার জায়গায় কে এই মুভমেন্টের লিডার হয়েছিলেন? এই কোয়েশ্চেনটা এখানে জিজ্ঞেস করা হয়েছে। 4টে অপশন আছে, তোমরা অ্যাটেম্প্ট করার চেষ্টা করবে। আজকে আমি লাইভ ক্লাস নিতে পারছি না, নেক্সট দিন থেকে কিন্তু লাইভ ক্লাস করার চেষ্টা করব, যাতে তোমরা ইন্টারাক্ট করতে পারো, অ্যান্সার করতে পারো, এবং তোমাদের কোনো যদি রিকোয়ারমেন্ট থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কোয়ারি থাকে, তাহলে সেখানে জিজ্ঞেস করলে আমি রিপ্লাই করব। জওয়াহরলাল নেহরু, সর্দার প্যাটেল মানে বল্লভভাই প্যাটেল, আবুল কালাম আজাদ, আব্বাস তায়েবজি, কোনটা অ্যান্সার হবে তোমরা চেষ্টা করো করার। সো অ্যান্সার হবে এখানে আব্বাস তায়েবজি। গান্ধীজি অ্যারেস্ট হওয়ার পর আব্বাস তায়েবজিকে তিনি অ্যাপয়েন্ট করে গেছিলেন এই লবণ সত্যাগ্রহ বা সল্ট সত্যাগ্রহের লিডার হিসেবে। এটা কোথায় হয়েছিল? এটা গুজরাটে হয়েছিল। এখানে সাবরমতী আশ্রম থেকে ডান্ডিতে লবণ তৈরির জন্য গান্ধীজি গিয়েছিলেন তার পুরো টিম নিয়ে, এবং এই মুভমেন্টটাকেই বলা হয় সল্ট সত্যাগ্রহ। তো দেখো, মহাত্মা গান্ধী অ্যাপয়েন্ট করেছিলেন তৈয়বজিকে, যার বয়স ছিল 76, 76 বছর বয়স ছিল। যা তিনি যখন অ্যারেস্ট হয়ে গেছিলেন তাকে রিপ্লেস করবেন সল্ট সত্যাগ্রহতে, সল্ট সত্যাগ্রহের লিডার হিসেবে তাকে অ্যাপয়েন্ট করে গিয়েছিলেন মে 1930-এ। এবং তারপরে কিন্তু তাব্বাসজিকেও ব্রিটিশরা অ্যারেস্ট করে নিয়েছিল, দেখতে পাচ্ছ তোমরা। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট এর সাথে রিলেটেড যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তৈয়বজিকে বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান অফ গুজরাট। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ গুজরাট কাকে বলা হয়? আব্বাস তায়েবজিকে। এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এটা মনে রাখবে। অ্যান্ড গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? দাদাভাই নৌরোজিকে, এটাও মনে রাখবে। এবং আরেকটা যেটা, বদরুদ্দিন তায়েবজি, তিনি কে ছিলেন বলো? তিনি কে ছিলেন? বদরুদ্দিন তায়েবজি, তিনি ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মুসলিম লিডার, তাই তো, মুসলিম প্রেসিডেন্ট। তো এই ফ্যাক্টগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে, প্রত্যেকটা মাইনিউট ডিটেল মনে রাখতে হবে, কারণ তোমাদের যে কম্পিটিটার্সরা আছে তারা খুব ভালো যদি পারফর্ম করে এবং তোমরা যদি একটা জায়গায় ল্যাকিং করে যাও, তাহলে কিন্তু তোমাদের ওভারঅল মার্কসে এফেক্ট পড়বে, এবং ইন্টারভিউ যখন তুমি দিতে যাবে, পার্সোনালিটি টেস্টে যাবে, তখন কিন্তু তুমি পেছনের সারিতে থাকবে। তো তার জন্য দরকার যে তুমি তোমার স্কোরটা ম্যাক্সিমাইজ করো। ডব্লিউবিসিএস মেইনের ক্ষেত্রে এখানে ম্যাক্সিমাইজ যত স্কোর করতে পারবে, যত এমসিকিউ অ্যাটেম্প্ট করার সুযোগ পাবে, তত কিন্তু তোমাদের জন্য লাভ আছে। নেক্সট কোয়েশ্চেন, আজকের আমাদের ক্লাসের আমরা চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেন। জাস্ট আ সেকেন্ড। ওকে, মাউন্টব্যাটেন প্ল্যান যেটা 1947-এ আসছিল, যেটা 3rd জুনও প্ল্যানও বলা হয়, 3rd জুনে এসেছিল। 3rd জুন প্ল্যান লর্ড মাউন্টব্যাটেন এনেছিলেন, বা পার্টিশন প্ল্যান মানে এই প্ল্যানের মাধ্যমে কিন্তু আমাদের ইন্ডিয়া দুটো ডমিনিয়নে ভাগ হয়ে গেছিলো, ইন্ডিয়া এবং পাকিস্তান। তো লর্ড মাউন্টব্যাটেনের 1947-এ যে মাউন্টব্যাটেন প্ল্যান এসেছিল, তাতে একটা স্পেশাল প্রভিশন ছিল। কি ছিল? যে একটা রিজিয়নকে এটা অধিকার দেওয়া হয়েছিল যে তারা নিজেরা ডিসাইড করবে প্লেবিসাইড বা রেফারেন্ডামের মাধ্যমে যে তারা পাকিস্তানকে জয়েন করতে চায় নাকি ইন্ডিয়াকে জয়েন করতে চায়। এখানে কোয়েশ্চেনে জিজ্ঞেস করেছে সেই কোন রিজিয়নকে এই অধিকারটি দেওয়া হয়েছিল। 4টে অপশান আছে, তোমরা কিন্তু অবশ্যই অ্যাটেম্প্ট করবে। 4টে অপশান কি আছে? একটা হচ্ছে আসাম, পাঞ্জাব, বেঙ্গল, NWFP অ্যান্ড দ্য সিলহিট ডিস্ট্রিক্ট অফ আসাম। NWFP মানে হচ্ছে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স। তোমরা অ্যান্সার করার চেষ্টা করো, কি অ্যান্সার হবে। তো
এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে NWFP অ্যান্ড দ্য সিলহেট ডিস্ট্রিক্ট অফ আসাম অর্থাৎ নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, পুরো ওয়েস্টে যেটা আমাদের ইন্ডিয়ার প্রথমে ওয়েস্ট পার্টটা ছিল সেটাকে NWFP বলা হতো, এবং আরেকটা হচ্ছে সিলহেট ডিস্ট্রিক্ট অফ আসামের সিলহেট ডিস্ট্রিক্টটা। এই দুটো জায়গায় মানুষকে অধিকার দেওয়া হয়েছিল, তারা নিজেরা প্লেবিসাইড বা রেফারেন্ডামের মাধ্যমে ডিসাইড করতে পারবে তারা পাকিস্তানকে জয়েন করতে চায় নাকি ইন্ডিয়াকে জয়েন করতে চায়। আই হোপ তোমরা সকলে অ্যান্সার ঠিক করেছো। তো দেখতে পাচ্ছ এখানে অ্যাজ পার মাউন্টব্যাটেন প্ল্যান বেঙ্গল অ্যান্ড পাঞ্জাব উইল বি পার্টিশন। তো মেনলি পুরো ইন্ডিয়া কিন্তু পার্টিশন হয়নি, আমাদের যখন ইন্ডিয়া এবং পাকিস্তান তৈরি হয়েছিল মেনলি বেঙ্গলটা ডিভাইড হয়েছিল, কারণ তোমরা জানো ইস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গলটা পরে কিন্তু বাংলাদেশ হয়ে যায় আমরা জানি। তো এটা কিন্তু আগে পাকিস্তানের আন্ডারে ছিল এবং পাঞ্জাবকে ডিভাইড করা হয়েছিল, পার্টিশন করা হয়েছিল। কিন্তু নর্থ ওয়েস্ট, এটা ইস্ট হবে না, কাইন্ডলি একটু ঠিক করে নিও, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সেস অ্যান্ড সিলহেট ডিস্ট্রিক্ট অফ আসাম, এখানে কিন্তু রেফারেন্ডাম হেল্ড করার কথা বলা হয়েছিল মাউন্টব্যাটেন প্ল্যানের আন্ডারে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা কিন্তু মনে রাখবে। আমাদের আজকের নেক্সট আমাদের যে কোয়েশ্চেন সেখানে চলে যাচ্ছি, এটাও তোমরা অ্যাটেম্প্ট করার চেষ্টা করবে। The failure of the Wavell plan was mainly because Wavell plan কবে এসেছিল একটু মনে করার চেষ্টা করো, কি হবে Wavell plan? ওকে, তাহলে Wavell plan আসছে 1945-এ। Wavell plan এসেছিল 1945-এ এবং এটা ফেল হয়ে গেছিলো, তার কারণটা জিজ্ঞেস করেছে। অপশনগুলো দেখতে পাচ্ছ, ল্যাক অফ সাপোর্ট ফ্রম দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, কংগ্রেস অ্যান্ড মুসলিম লীগ কুড নট রিচ অ্যান এগ্রিমেন্ট, লীগ ওয়াজ অ্যাডামেন্ট ওভার গেটিং পাকিস্তান, অর অল অফ দি অ্যাবভ। কি অ্যান্সার হবে তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। সো এখানে অ্যান্সার আমাদের হয়ে যাবে কংগ্রেস অ্যান্ড মুসলিম লীগ কুড নট রিচ অ্যান এগ্রিমেন্ট। কংগ্রেস এবং মুসলিম লীগ আমাদের দুটো লীগ আমাদের একটা পার্টিকুলার একটা এগ্রিমেন্টে আসতে পারেনি, নিজেদের মধ্যে কোনো সমঝোতা করতে পারেনি বলে ওয়াভেল প্ল্যানটা ফেল হয়ে গিয়েছিল। এবং ওয়াভেল প্ল্যান এসেছিলোই এই সমঝোতা করতে, যে আমাদের যে কনস্টিটিউশনাল ডেডলক চলছিল আমাদের ইন্ডিয়াতে, কোনো জিনিসই হচ্ছিল না, কোনো মিনিস্ট্রি ফর্ম হচ্ছিল না, সবার মধ্যে ডিসএগ্রিমেন্ট ছিল। তো তার জন্য কিন্তু ওয়াভেল প্ল্যানে একটা প্ল্যান আনা হয়েছিল, কিন্তু ওয়াভেল প্ল্যান ফেল হয়ে গিয়েছিল, কারণ অ্যাকচুয়ালি এগ্রিমেন্ট হলোই না। তো লর্ড ওয়াভেল বিকেম দ্য ভাইসরয়। লর্ড ওয়াভেল হয়েছিলেন 1943 সালে ভাইসরয় হয়েছিলেন লর্ড লিন্ডেনকে পরে, এবং জুন 1945-এর কিন্তু তিনি ওয়াভেল প্ল্যানটা এনেছিলেন, যাতে ভারতে যে কনস্টিটিউশনাল ডেডলক চলছিল, কোনো পলিসি তৈরি হচ্ছিল না, কোনো কোনো অ্যাক্ট পাস করা হচ্ছিল না, তো তার জন্য কিন্তু ওয়াভেল প্ল্যান এসেছিল, ঠিক আছে, টু রিজলভ দ্য পলিটিক্যাল ডেডলক এক্সিস্টিং ইন্ডিয়া। বাট প্রপোজাল অ্যাবান্ডন হয়ে গেছিলো, কারণ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে কোনো রকম সমঝোতা বা বোঝাপড়া আলটিমেটলি হতে পারেনি, বা তারা একটা মাত্র এগ্রিমেন্টে আসতে পারেনি, তার জন্য কিন্তু ওয়াভেল প্ল্যানটা আলটিমেটলি ফেলিয়ার হয়ে গিয়েছিল। ওকে, ঠিক আছে। তো আমাদের আজকে নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। এখানে তোমাদের বলেছে ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাতে বলেছে, চারটে অ্যাসোসিয়েশন বা সংস্থার নাম বলছে ব্রিটিশ ইন্ডিয়ার আন্ডারে তখন আমাদের, এবং সেগুলোকে ক্রোনোলজিক্যালি কবে এগুলো ফর্মে এসেছে বা এক্সিস্টেন্সে এসেছে সেই অনুসারে এগুলোকে সাজাতে হবে। তো দেখতে পাচ্ছ বম্বে অ্যাসোসিয়েশন, মাদ্রাজ মহাজন সভা, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এবং ইন্ডিয়ান লীগ, এই চারটে সংস্থা আছে, এবং এগুলোকে সাজাতে হবে কোনটা আগে থেকে পরে, মানে ফর্মার সব থেকে আগে যেটা হয়েছিল, তারপরে লাস্টে থাকবে সব থেকে রিসেন্ট যেটা হয়েছে। তো 1 2 3, এখানে 5 হবে না 4 হবে, 1 2 3 4, 2 3 1 4, 3 4 2 1, 1 4 3 2, কোনটা অ্যান্সার হবে? এটা একটু তোমরা কনসাসলি করার চেষ্টা করো, কেয়ারফুলি করার চেষ্টা করো, আদারওয়াইজ কিন্তু ভুল হয়ে যেতে পারে। তার জন্য আমাদেরকে এই ক্রোনোলজিক্যাল সাজানোর জন্য কি জানতে হবে, এই জিনিসগুলো, এইগুলো কবে ফরমেশন হয়েছিল, কবে এক্সিস্টেন্সে এসেছিল, তারপরেই কিন্তু আমরা ক্রোনোলজিক্যালি এগুলোকে সাজাতে পারবো, আদারওয়াইজ কিন্তু আমাদের একটু কঠিনই হবে, কারণ সবগুলো কিন্তু 1800 সালে হয়েছিল, ঠিক আছে, মানে 19 শতকে সবগুলো কিন্তু ফর্মে এসেছিল, কিন্তু কত সালে এসেছিল সেগুলো আমরা জেনে নেব। আই হোপ তোমরা সকলে অ্যাটেম্প্ট করেছো। অ্যান্সার কি হয়ে যাচ্ছে আমাদের, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে ডি, 1 4 3 2। সবার আগে এসেছিল বম্বে অ্যাসোসিয়েশন, তারপরে এসেছে ইন্ডিয়ান লীগ, তারপরে এসেছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, এবং লাস্টে এসেছে মাদ্রাজ মহাজন সভা। এবার আমরা সলিউশন পার্টে কিন্তু দেখে নেব কোনটা কবে এসেছে। তো দেখো, দ্য ফার্স্ট পলিটিক্যাল অ্যাসোসিয়েশন ইন বম্বে প্রেসিডেন্সি ওয়াজ ফাউন্ডেড বাই দাদাভাই নৌরোজি ইন 1852 টু এক্সপ্রেস পাবলিক গ্রিভান্সেস টু দ্য ব্রিটিশ।
তো ব্রিটিশ গভর্নমেন্টের এগেনস্টে একটা পাবলিক গ্রিভান্স মানে জনরোষ রিপ্রেজেন্ট করার জন্য দাদাভাই নৌরুজির দ্বারা কিন্তু বম্বে অ্যাসোসিয়েশন স্থাপন করা হয়েছিল 1852 সালে। এটাই কিন্তু সবার আগে এই চারটের মধ্যে এসেছিল। তারপরেরটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এটা সেকেন্ড, একটু সাজানো হয়নি ঠিকঠাক, তোমরা দেখে নাও। সেকেন্ডে এসেছিল 1875-এ ইন্ডিয়ান লীগ এসেছিল। কে ফাউন্ড করেছিলেন ইন্ডিয়ান লীগ? শিশির কুমার ঘোষ। এগুলোও কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা কিন্তু একবার রিভাইজ করে নেবে। তো শিশির কুমার ঘোষ এটা ফাউন্ড করেছিলেন ইন্ডিয়ান লীগ। অবজেক্ট কী ছিল? স্টিমুলেটিং দ্য সেন্স অফ ন্যাশনালিজম বা জাতীয়তাবাদীর যে চেতনাটা সেটা মানুষের মধ্যে জাগানো এবং এনকারেজিং পলিটিক্যাল এডুকেশন, মানে সবাই যেন রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল হয়, একটা শিক্ষা আসে মানুষের মধ্যে, রাজনীতির প্রতি জ্ঞান আসে, তার জন্য কিন্তু এই লীগটা চেষ্টা করতো, ইন্ডিয়ান লীগ। নেক্সট যেটা এসেছিল সেটা হচ্ছে 1876 সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, এবং এটা ফাউন্ড করেছিলেন কে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বসু। এরা দুজন মিলে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গঠন করেছিলেন 1876 সালে। এবং লাস্ট যেটা এসেছিল মাদ্রাজ মহাজন সভা, এটা এসেছিল মে 1884-তে। এস রামাস্বামী মুদালিয়ার এবং পি রাঙ্গাইয়া নাইডু অ্যান্ড পি আনন্দাচার্লু এস্টাবলিশ করেছিলেন মাদ্রাজ মহাজন সভা 1884-তে। তো এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু এই যে এই সংস্থাগুলো, এগুলো থেকে পিএসসি অনেক কোয়েশ্চেন্স করে, তো তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা এই এরিয়াগুলো কিন্তু খুব বারবার পড়বে, কারণ একবার পড়লে কিন্তু কোনো মতেই এটা হবে না। একবার কি 2-3 বার পড়লেও মনে থাকে না, এটা খুব স্বাভাবিক। যদি ভুলে যাও খুব স্বাভাবিক, বারবার পড়লেই এটা মনে থাকবে। নেক্সট কোয়েশ্চেন তোমরা এখানে দেখতে পাচ্ছ, Which of the following papers was essentially the mouthpiece of the policies of liberals? তো যারা লিবারেল ছিল, মানে যারা নরমপন্থীরা ছিল, তাদের যে মাউথপিস হিসেবে তাদের যা পলিসি ছিল বা তাদের যে চিন্তাভাবনা ছিল, সেটা কোন নিউজ পেপারের মাধ্যমে প্রকাশ তারা করতো? নিউ ইন্ডিয়া, লিডার, ইয়াং ইন্ডিয়া, ফ্রি প্রেস জার্নাল। চারটে অপশান আছে, তোমরা অ্যান্সার করার চেষ্টা করো কি হবে অ্যান্সার। আই হোপ তোমরা সকলে অ্যাটেম্প্ট করেছো। লাইভ ক্লাসে কিন্তু আমি দেখতাম তোমরা কমেন্টে কী করছো, এবং সেই রিগার্ডিং তোমাদের বলতাম তোমরা ভুল করছো না ঠিক করছো। সো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের লিডার। লিডার কিন্তু মাউথপিস ছিল লিবারেলসদের, লিডার ছিল মাউথপিস লিবারেলস, যারা নরমপন্থী ছিল, যারা তাদের কিন্তু মাউথপিস হিসেবে তাদের যে চিন্তাভাবনা সেটা প্রকাশের জন্য এই লিডার নিউজ পেপারের মাধ্যমে তারা প্রকাশ করতো। ঠিক আছে, কে ফাউন্ড করেছিলেন এই লিডার নিউজ পেপার? মদন মোহন মালব্য। ঠিক আছে, মদন মোহন মালব্য কিন্তু ফাউন্ডার ছিলেন লিডার নিউজ পেপারের। সো আজকের আমাদের নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাচ্ছি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ইনক্লুডেড ইন দ্য 8-fold পাথ অফ বুদ্ধিজম? তো বুদ্ধিজমের 8-fold পাথ, যেটাকে আমরা বাংলায় বলি অষ্টাঙ্গিক মার্গ, অষ্টাঙ্গিক মার্গ। তো অষ্টাঙ্গিক মার্গের আন্ডারে কোনটা ইনক্লুডেড নয় বা কোনটা পড়ছে না? রাইট স্পিচ, রাইট মাইন্ডফুলনেস, রাইট ডিজায়ার, রাইট কন্ডাক্ট। এই চারটা অপশান আছে, তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। এটা খুব সহজ বলে মনে হলেও অনেক সময় কিন্তু কঠিন মনে হতে পারে যদি আমরা খুব ফোকাস ওয়েতে এই জিনিসগুলোকে না পড়ে থাকি যখন আমরা পড়ছিলাম। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট যে তোমরা যদি পরীক্ষায় ম্যাক্সিমাম অ্যাটেম্প্ট করতে চাও, তাহলে কিন্তু তোমাদের খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, আদারওয়াইজ অ্যাটেম্প্টই করতে পারবে না, তোমাদের একটু হলেও কনফিউশন হলেও হতে পারবে। সো আমি সাজেস্ট করব তোমরা যদি পড়াও হয়ে থাকে, এই ফিলিংসে থাকবে না যে আমার এটা কমপ্লিট হয়ে গেছে, আমি 3বার রিভাইজ করে দিয়েছি। প্র্যাকটিস করো, বারবার রিভাইজ করো এবং আবার প্র্যাকটিস করো, এই সার্কেলটা যেন তোমাদের চলতে থাকে। তো আই হোপ সবাই অ্যাটেম্প্ট করে নিয়েছো। অ্যান্সার হবে রাইট ডিজায়ার। রাইট ডিজায়ারটা কিন্তু অষ্টাঙ্গিক মার্গ বা 8-fold পাথের মধ্যে, বুদ্ধিজমের 8-fold পাথের মধ্যে কিন্তু পড়ছে না। সলিউশন পার্টে কিন্তু প্রত্যেকটা 8-fold পাথের সম্পর্কে এখানে দেওয়া আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। কি বলা হচ্ছে দেখো, 8-fold পাথ আছে, তার মধ্যে রাইট আন্ডারস্ট্যান্ডিং, রাইট থট, সঠিক চিন্তা, সঠিক যেটা রাইট স্পিচ, সঠিক বাক্য। বাংলা এখন ঠিক আমি করতে পারছি না, তোমাদের ইংলিশেই বলে দিচ্ছি, তোমরা বাংলা বই পড়লে সেখান থেকে দেখে নিও। রাইট কন্ডাক্ট, রাইট মিনস অফ মেকিং আ লিভিং, মানে যেটা মানে যখন লাইভলিহুড আমরা করছি, কাজ করছি কোনো লিভিংয়ের জন্য, সেটার যেন রাইট মিনস হয়, সঠিক উপায় হয়। রাইট মেন্টাল অ্যাটিটিউড অর এফোর্ট, রাইট মাইন্ডফুলনেস যেটা ছিল আমাদের অপশানে, অ্যান্ড রাইট কনসেন্ট্রেশন।
তো এইগুলো কিন্তু 8 ফোল্ড পার্ট ছিল, যেটা তোমরা ইংলিশ এবং বাংলা দুটোতেই ভালো করে দেখে নেবে। এবং এটার ডিটেল যদি জানতে চাও, এখানে কিন্তু বলা হয়েছে রাইট আন্ডারস্ট্যান্ডিংটা কি, আন্ডারস্ট্যান্ডিং দ্যাট দ্য 4 নোবেল ট্রুথস আর নোবেল অ্যান্ড ট্রু, রাইট থটটা কি, ডিটারমাইনিং অ্যান্ড রিজলভিং দ্য প্র্যাকটিস অফ বুদ্ধিস্ট ফেথ। এভাবে করে 8টাই কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো, দেখতে পাচ্ছ তোমরা। এবং পিডিএফও কিন্তু তোমরা পেয়ে যাবে, এটার তোমরা লিঙ্ক হয়তো পেয়ে যাবে, সেখানে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইন্ডাস ভ্যালি সাইট ইন ইন্ডিয়া। এই চারটের মধ্যে যে ইন্ডাস ভ্যালি সাইট কোনটা ইন্ডিয়ার মধ্যে পড়ে না? রংপুর, সুক্তাজেন্ডার, বানওয়ালি, আলমগীরপুর। এই চারটে অপশন আছে, তোমরা অ্যাটেম্প্ট করবে। এই চারটের মধ্যে কোনটা ইন্ডাস ভ্যালি সাইট ইন্ডিয়ার মধ্যে পড়ে না? রংপুর, সুক্তাজেন্ডর, বানওয়ালি, আলমগীরপুর। এটা জানার জন্য আমাদের জানতে হবে কোন কোন জায়গাগুলো কোথায় রয়েছে, তাহলেই আমরা কিন্তু অ্যান্সারটা করতে পারবো। সো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে সুক্তাজেন্ডর। এটা কিন্তু ইন্ডিয়াতে নেই, এটা পাকিস্তানে রয়েছে। আমরা দেখে নিচ্ছি কোনটা কোথায় আছে। তো দেখো, সুক্তাজেন্ডার যেটা রয়েছে এটা হচ্ছে ওয়েস্টার্ন মোস্ট আর্কিওলজিক্যাল সাইট অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, লোকেটেড ইন পাকিস্তান বালুচিস্তান প্রভিন্স নিয়ার গদার পোর্ট। তো এটা কিন্তু সব থেকে পশ্চিমে যে সাইটটা আছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের, সব থেকে পশ্চিমের সাইটটা হচ্ছে এই সুক্তাজেন্ডর। এবং এটা কোথায় রয়েছে? এটা এখন প্রেজেন্ট পাকিস্তানের বালুচিস্তান প্রভিন্সে রয়েছে। গদার পোর্টটা রয়েছে তার পাশেই এটা রয়েছে সুক্তাজেন্ডর, এই ইন্ডাস ভ্যালির সাইটটা। রংপুর কোথায় রয়েছে? রংপুর কিন্তু আমাদের ইন্ডিয়ার গুজরাটে রয়েছে। বানওয়ালিটা কোথায় রয়েছে? হরিয়ানাতে রয়েছে। এবং আলমগীরপুর কোথায় রয়েছে? উত্তরপ্রদেশ রয়েছে। এবং এই আলমগীরপুর আবার ইস্টার্ন মোস্ট সাইট অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। তো সব থেকে পূর্বের যে সাইটটা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের, সেটা হচ্ছে আলমগীরপুর। তো দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট এর সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি, যে সব থেকে ওয়েস্টার্ন মোস্ট যেটা সাইট ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের, সেটা সুক্তাজেন্ডর, এবং সব থেকে ইস্টার্ন মোস্ট সাইট হচ্ছে আলমগীরপুর ইন উত্তরপ্রদেশ। এটা শুধু অপশানের ক্ষেত্রে আমি বলছি না, ওভারঅল যত সাইট আছে তার মধ্যে এটা হচ্ছে সব থেকে ওয়েস্টার্ন মোস্ট, এবং আলমগীরপুর হচ্ছে সব থেকে ইস্টার্ন মোস্ট বা সব থেকে পূর্বের সাইট হচ্ছে আলমগীরপুর। সো আমাদের নেক্সট আমাদের কোয়েশ্চেনে চলে যাচ্ছি। তোমরা কিন্তু অ্যাটেম্প্ট করবে কোয়েশ্চেন্সগুলো, তাহলে কিন্তু তোমরা ফোকাস ওয়েতে করতে পারবে। আয়ুর্বেদা ওস ইজ অরিজিন টু। আয়ুর্বেদা যেটা আছে, আমাদের আয়ুর্বেদিক যে চিকিৎসা ব্যবস্থাটা বা আয়ুর্বেদার যে অরিজিনটা, আয়ুর্বেদার বলে একটা চিকিৎসা সিস্টেম আছে, তার অরিজিনটা আমরা কোন লেখায় পেতে পারি? এমনি তো আয়ুর্বেদা হয়তো তারও আগে থেকে আছে, কিন্তু প্রথম অরিজিন লেখার মাধ্যমে কোথায় আছে? ঋগ্বেদা, যজুর্বেদা, সামবেদা, অথর্ববেদা। চারটে অপশান আছে। যদিও বেদকে শ্রুতি বলা হতো, কারণ মুখে মুখেই প্রচলিত ছিল, তবুও মানে কোন বলতে পারো ফর্মালাইজ কোন ইয়েতে আয়ুর্বেদার কথা ফর্মালি কোথায় বলা হয়েছিল, এটা বেস্ট হবে কোয়েশ্চেন যদি আমি বলি তোমাদের। তাহলে অ্যান্সার আমাদের হয়ে যাবে অথর্ববেদা। তো অথর্ববেদাতে ফার্স্ট আয়ুর্বেদার অরিজিন বলে ধরা হয়। আয়ুর্বেদা ব্যাপারটা প্রথম বলা হয়েছিল ফর্মালি অথর্ববেদে। তো দেখো, অথর্ববেদা যেটা হচ্ছে চারটা যত আমাদের বেদ আছে তার মধ্যে একটা, ওয়ান অফ দ্য 4 মোস্ট অ্যানসেন্ট বুকস অফ ইন্ডিয়াস নলেজ, উইজডম অ্যান্ড কালচার, কন্টেন্স 114 হিমস অর ফর্মুলেশন ফর দ্য ট্রিটমেন্ট অফ ডিজিজেস। এখানে 114টা হিমস আছে, যার মাধ্যমে আমাদের ডিজিজের ট্রিটমেন্টের ব্যাপারে বলা রয়েছে, এবং সেটা আয়ুর্বেদিক ওয়েতেই। অবশ্যই তখন আমাদের কোনো কেমিক্যাল প্রোডাক্ট ছিল না, তো আয়ুর্বেদিক ওয়েতেই কিন্তু মেডিসিন তৈরি করা হতো। অ্যান্ড আয়ুর্বেদা অরিজিনেটেড ইন অ্যান্ড ডেভেলপ ফ্রম দিস হিমস। এবং এই হিমস যেটা 114টা হিমস, এর মাধ্যমে কিন্তু আয়ুর্বেদাটা অরিজিনেট হয়েছিল এবং তারপরে এটা ডেভেলপ হয়েছিল। সো নেক্সট কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স দ্য ব্রিটিশ টু ট্রান্সফার পাওয়ার টু দ্য ইন্ডিয়ান্স। এর মধ্যে কোন ফ্যাক্টরটা ব্রিটিশকে ইনফ্লুয়েন্স করেছিল যাতে ইন্ডিয়ানদেরকে পাওয়ারটা তারা দিয়ে দেয়? বা বলতে পারো যে আমাদের ইন্ডিয়া যে ইন্ডিপেন্ডেন্স পেয়েছিল বা স্বাধীন হয়েছিল ব্রিটিশদের কাছ থেকে, ব্রিটিশ যে আমাদের দেশকে ছেড়ে চলে গিয়েছিল, সেটা কোন কারণের জন্য বিশেষ করে ছেড়ে চলে গিয়েছিল? শুধুমাত্র এটা নয় যে আমাদের যেটা ন্যাশনাল স্ট্রাগল, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বা ইন্ডিয়ান ন্যাশনাল স্ট্রাগল, তার জন্যই ব্রিটিশরা ছেড়ে চলে গিয়েছিল এরকম না, তাদের নিজেদের মধ্যেও কিন্তু একটা দুর্বলতা বা উইকনেস চলে এসেছিলো, উইকনেস চলে এসেছিলো, তার জন্য কিন্তু তারা ছেড়েছিল বলতে পারো। এখানে 4টে অপশান আছে, তোমরা অ্যান্সার করো। আমি অ্যান্সার এখন বলবো না, পরে বলছি।
তো দেখো, রেভলিউশনারি অ্যাক্টিভিটিস হ্যাড এফেক্টেড ল অ্যান্ড অর্ডার সিস্টেম। যদি আমি অনেকটা বলে ফেলেছিলাম, তবু পুরোটা বলিনি, তো তোমরা অ্যাটেম্প্ট করার চেষ্টা করো। 4টে অপশান আছে যে আমাদের যে রেভলিউশনারি অ্যাক্টিভিটিস ছিল, বিপ্লববাদ ছিল, আমাদের দেশে চলছিল রেভলিউশন, তার ফলে তাদের ল অ্যান্ড অর্ডার সিস্টেম একেবারে এফেক্ট হয়েছিল। লার্জ স্কেল লেবার আনরেস্ট অ্যান্ড হস্টাইল পাবলিক মুড, আমাদের দেশে পাবলিক মুড খুবই তাদের প্রতি হস্টাইল হয়ে গেছিলো এবং চারিদিকে লেবার আনরেস্ট চলছিল, মানে অশান্তি চলছিল লেবারদের। এবং দ্য ইন্ডিয়ান আর্ম ফোর্সেস কুড নো লঙ্গার বি রিপ্লাইড আপন ফর দেয়ার লয়্যালটি টু দ্য ব্রিটিশ, আমাদের ইন্ডিয়ান আর্ম ফোর্সেস ব্রিটিশদের প্রতি লয়্যালটি দেখানো ছেড়ে দিয়েছিল। নাকি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হ্যাড উইকেন্ড ব্রিটেন ইকোনমিক্যালি অ্যান্ড পলিটিক্যালি, নাকি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা ব্রিটেনকে একেবারে ইকোনমিক্যালি অ্যান্ড পলিটিক্যালি দুর্বল করে তুলেছিল। ঠিক আছে, অ্যান্সার করো তোমরা, যদিও অনেকটাই হিন্ট পেয়ে গিয়েছিলে তোমরা। সো কি অ্যান্সার হবে? অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ডি, দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, যেটা হয়েছিল 1939-এ, তাই তো স্টার্ট হয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তার ফলে কিন্তু ব্রিটেন একেবারেই ইকোনমিক্যালি অ্যান্ড পলিটিক্যালি ভেঙে পড়েছিল আর্থিকভাবে, এবং কারণ প্রচুর রিসোর্সেস, ম্যান, সব কিছু কিন্তু সেখানে তাদের ইনভেস্ট করতে হয়েছিল। তার ফলে ইকোনমিক্যালি কিন্তু অনেক উইক হয়ে গেছিলো, এবং তার সাথে সাথে পলিটিক্যালিও কিন্তু উইক হয়ে গেছিলো ব্রিটিশ। তো এটা কিন্তু অ্যান্সার হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, আফটার ব্রিটেন লস্ট ইন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে হারার পরে এর ইকোনমি ওয়াজ স্যাটার্ড হয়ে গেছিলো ইকোনমি। ইট ডাইভার্টেড মোস্ট অফ আর রিসোর্সেস টু রিহ্যাবিলিটেশন রাদার দ্যান মেনটেনিং আ স্ট্রং হোল্ড ওভার ইন্ডিয়া। তারা নিজেদের রিহ্যাবিলিটেশনে বেশি ফোকাস করেছিল, আর ইন্ডিয়াতে স্ট্রং হোল্ড এর বদলে তারা নিজেদের রিহ্যাবিলিটেশনে বেশি ফোকাস করেছিল, এবং ইউএসএ এর মাধ্যমে একটা সুপার পাওয়ার হিসেবে কিন্তু এস্টাবলিশ হচ্ছিল। এইগুলো কারণের জন্য কিন্তু ব্রিটিশরা ভেঙে পড়েছিল এবং তারা ইন্ডিয়া ছেড়ে চলে গিয়েছিল, বা ট্রান্সফার করে দিয়েছিল পাওয়ার। যেই গভর্নমেন্ট ইন্ডিয়ান গভর্নমেন্টের চার্জ সরাসরি ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে ছিল, সেটা ছেড়ে কিন্তু ব্রিটিশরা চলে গিয়েছিল এবং ট্রান্সফার করে দিয়েছিল পাওয়ার। তোরা টু ডমিনিয়ন বলতে পারো, ইন্ডিয়া এবং পাকিস্তান দুটো ডমিনিয়নে ভাগ হয়েছিল। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমাদের দেখতে পাচ্ছ আজকের আমাদের ক্লাসের, হোয়াট ওয়াজ দ্য ইমিডিয়েট রিজন ফর দ্য কংগ্রেস মিনিস্ট্রিজ ইন দ্য প্রভিন্সেস টু রিজাইন ইন নভেম্বর 1939। তো আমরা জানি 1937-এ একটা ইলেকশন হয়েছিল, এবং তার ফলে মেজরিটিতে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অনেকগুলো প্রদেশে, বলতে পারো 8টা প্রদেশে মিনিস্ট্রি স্থাপন করেছিল। ঠিক আছে, তারা তাদের সরকার স্থাপন করেছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। কিন্তু হঠাৎ করে 1939 সালে অক্টোবর-নভেম্বর মাসে তারা এই মিনিস্ট্রি থেকে বা গভর্নমেন্ট থেকে রিজাইন করে দেয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। কেন সেটা করে দেয়, তার এখানে অ্যান্সারটা তোমাদের চাওয়া হয়েছে। 4টে অপশন আছে, 4টে অপশনের মধ্যে তোমাদের কিন্তু অ্যান্সারটা করতে হবে এখানে। তো দেখো, অপশন এ, বি, সি, ডি, এই 4টে অপশন আছে, এই 4টে অপশনের মধ্যে একটা কিন্তু উত্তর হবে। প্রথম অপশনটা দেখতে পাচ্ছ, দ্য জয়নিং অফ দ্য ওয়ার বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উইদাউট কনসাল্টিং দ্য ন্যাশনাল কংগ্রেস অল দ্য ইলেক্টেড মেম্বার্স অফ দ্য সেন্ট্রাল লেজিসলেচার। তো তারা জয়েন করে নিয়েছিল, দ্য জয়নিং অফ ওয়ার অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কী করেছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে পার্টিসিপেট করেছিল, কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে কোনো রকমভাবে কনসাল্ট করা হয়নি, এবং যারা সেন্ট্রাল লেজিসলেচারে ইলেক্টেড ছিল, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মেম্বাররা যারা সেন্ট্রাল লেজিসলেচারে ইলেক্টেড হয়েছিল, তাদের সাথে কোনো কনসাল্ট না করেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে কিন্তু ওয়ারকে জয়েন করার জন্য ইনস্টিট করে দেওয়া হয়েছিল। নেক্সট দেখো, দ্য রিফিউজাল অফ ব্রিটিশ গভর্নমেন্ট টু মেট দ্য ডিমান্ড অফ দ্য কংগ্রেস টু ডিক্লেয়ার দ্য ওয়ার এমস অ্যান্ড ট্রিট ইন্ডিয়া অ্যাজ আ ফ্রি নেশন, সেকেন্ড অপশন। থার্ড অপশন দেখো, ইন প্রোটেস্ট এগেন আনডিউ ইন্টারফারেন্স ফ্রম দ্য গভর্নর্স ইন লেজিসলেচার ম্যাটার্স, এটা 3 নাম্বার। এবং 4 নাম্বার, নন কোঅপারেশন অ্যাটিটিউড অফ দ্য মুসলিম লীগ, এটা হচ্ছে 4 নাম্বার অপশন, মানে মুসলিম লীগ কোঅপারেশন করেনি। ঠিক আছে, লেজিসলেচার ম্যাটার্সে প্রোটেস্ট হয়েছিল, যেটা গভর্নরদের ইন্টারফারেন্স যেহেতু হচ্ছিল সেটার এগেনস্টে, নাকি ব্রিটিশ গভর্নমেন্টের রিফিউজাল হয়েছিল, কংগ্রেসদের ডিমান্ড পরিপূর্ণ করেনি, তার জন্য তারা মিনিস্ট্রি থেকে রিজাইন করেছিল। এই 4টে অপশান আছে, 4টের মধ্যে অ্যান্সার করতে হবে। একটু নোংরা হয়ে গেল, কাইন্ডলি অ্যাডজাস্ট করো। তো অ্যান্সার এখানে হবে কিন্তু প্রথমে যেই অপশানটা আমি বললাম, যে জয়েন করে নিয়েছিল আমাদের ইন্ডিয়াকে একটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পার্টিসিপেন্ট হিসেবে ব্রিটিশ গভর্নমেন্ট ঘোষণা করে দিয়েছিল, উইদাউট কনসাল্টিং দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, বা উইদাউট কনসাল্টিং দ্য মেম্বার্স অফ সেন্ট্রাল লেজিসলেচার। আমাদের ইন্ডিয়ার যে মেম্বাররা ছিল সেন্ট্রাল লেজিসলেচারে, তাদের সাথে কনসাল্ট না করেই ভারতকে একটা পার্টিসিপেন্ট দেশ বলে, যে তারাও ভারতও ওয়ার্ল্ড ওয়ারে পার্টিসিপেট করেছে ব্রিটিশের হয়ে, এটা বলে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছিল ব্রিটিশ গভর্নমেন্টের দ্বারা। এই জন্যই কিন্তু এই রোষে কিন্তু কংগ্রেস কিন্তু মিনিস্ট্রি থেকে রিজাইন করে দিয়েছিল।
এটা অ্যান্সার হবে। তো এখানে দেখতে পাচ্ছ সলিউশনটা, provincial elections were held in British India in the winter of 1936-37 as mandated by the Government of India Act of 1935। তাহলে প্রথমে এই 36-37-এ কিন্তু প্রভিন্সিয়াল ইলেকশনগুলো হেল্ড হয়েছিল 36-37-এ, যেরকমটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এ বলা হয়েছিল। এবং এই ইলেকশনে কি হয়েছিল, ইলেকশনটা ডিক্লেয়ার হয়েছিল ফেব্রুয়ারি 1937-এ এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হিউজ কিন্তু ভোটে জিতেছিল এবং 8টা প্রভিন্সে তারা সরকার বানিয়েছিল, 2টো প্রভিন্স ছাড়া, পাঞ্জাব এবং সিন্ধ ছাড়া বাকি সবগুলো প্রদেশে কিন্তু তাদের সরকার গঠন হয়েছিল। ঠিক আছে, অল ইন্ডিয়া মুসলিম লীগ কোনো রকম গভর্নমেন্ট তৈরি করতে পারেনি, কোনো প্রভিন্সেই তাদের মেজরিটি আসেনি এবং কংগ্রেস মিনিস্ট্রি রিজাইন করে দিয়েছিল 1939-এ। তার মানে 1937-এ তারা গভর্নমেন্টে মানে ইলেকশনে জিতলো, কিন্তু 39-এ তারা আবার রিজাইনও করে দিল। কেন রিজাইন করে দিল? কারণ ব্রিটিশ গভর্নমেন্ট কি করেছিল, ভাইসরয় লর্ড লিনলিথগো কি করে দিয়েছিল, ইন্ডিয়াকে ডিক্লেয়ার করে দিয়েছিল যে একটা বেলিজারেন্ট দেশ, বেলিজারেন্ট মানে যুদ্ধে যারা পার্টিসিপেন্ট করে তাদেরকে বেলিজারেন্ট, বা যারা মানে শত্রুপক্ষ বলতে পারো, বেলিজারেন্ট কান্ট্রি ঘোষণা করে দেওয়া হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডিউরিংয়ে, ইন্ডিয়ার মানুষদের সাথে কনসাল্ট না করেই। তো আজকের ক্লাস আমাদের এইটুকুই ছিল। প্রত্যেকটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট এবং সলিউশন পার্টটাও তোমাদের খুব ইম্পর্টেন্ট। এখান থেকেও কিন্তু অনেকগুলো পয়েন্ট তোমাদের জানা গেল এবং শেখা গেল, এবং তোমরা কিন্তু তোমাদের যদি কোনো মাইনুটলি ভুল হয়ে থাকে তোমরা এখান থেকে তোমাদের রেকটিফাই করে নেওয়ার সুযোগ থাকছে। ঠিক আছে, তো যাই হোক, থ্যাংক ইউ ফর ইউর পার্টিসিপেশন। অল দি বেস্ট, ভালো করে সবাই প্রিপারেশন নাও।